নমস্কার বন্ধুরা, আজ আমরা ফিজিক্সের এমন একটা রহস্য নিয়ে কথা বলবো যেটা আমাদের নিজেদের অস্তিত্বের সাথে জড়িত। আচ্ছা, আমাদের চারপাশে চেয়ার, টেবিল, বই যা কিছু আমরা দেখি তা আসলে কেন টিকে আছে, কেন এক মুহূর্তে সব ভেঙে গুঁড়ো হয়ে যায় না? চলুন আজ পরমাণুকে পতনের হাত থেকে বাঁচানোর সেই কোয়ান্টাম অভিযানের গল্পটা শোনা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তর খুঁজতে গিয়েই বিংশ শতাব্দীর ফিজিক্সের পুরো ছবিটাই পাল্টে গিয়েছিল। আসল সমস্যাটা ছিল পরমাণুর গঠন নিয়ে। তখনকার সেরা মডেল বলছিল যে পরমাণুর ভেঙে পড়াটা শুধু সময়ের অপেক্ষা। তো চলুন এই কেসটা সমাধান করা যাক। গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে, বিংশ শতাব্দীর গোড়ার দিকে। তখন পরমাণু দেখতে কেমন তা নিয়ে বিজ্ঞানীদের ধারণা বেশ ধোঁয়াশাপূর্ণ ছিল। যে টমসনের প্লাম পুডিং মডেলটাই সবাই মোটামুটি মেনে নিয়েছিল। কিন্তু খুব শীঘ্রই এই ছবিটা একেবারে ওলটপালট হয়ে যেতে চলেছিল। সালটা ১৯১১। আর্নেস্ট রাদারফোর্ড আর তার ছাত্ররা একটা বিখ্যাত পরীক্ষা করলেন, যেটা সোনার পাত পরীক্ষা নামে পরিচিত। ওনারা একটা পাতলা সোনার পাতের ওপর আলফা কণা ছুঁড়ে মারলেন। বেশিরভাগ কণায় সোজাসুজি বেরিয়ে গেল, কিছু একটু বেঁকে গেল। কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায়। প্রায় ৮,০০০ কণার মধ্যে একটা কণা এমনভাবে ধাক্কা খেয়ে ফিরে এলো যেন কোনো শক্ত দেওয়ালে লেগেছে। রাদারফোর্ড তো অবাক। উনি বলেছিলেন, এটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। ভাবা যায়, একটা টিস্যু পেপারের ওপর ১৫ ইঞ্চি কামানের গুলা ছুড়লেন আর সেটা ছিটকে আপনার দিকেই ফিরে এলো। এই পরীক্ষার পরে জন্ম নিল পরমাণুর নিউক্লিয়ার মডেল। এই আবিষ্কারটা যে কি বিশাল বড় ছিল সেটা টমসনের প্লাম পুডিং মডেলের সাথে তুলনা করলেই বোঝা যায়। টমসন ভাবতেন পরমাণুটা একটা ধনাত্মক চার্জের গোলক, যার মধ্যে ইলেকট্রনগুলো কিশমিশের মতো গেঁথে আছে। কিন্তু রাদারফোর্ড দেখালেন একদমই তা নয়। পরমাণুর প্রায় সমস্ত ভর আর পজিটিভ চার্জ তার কেন্দ্রে খুব ছোট্ট একটা জায়গায় জমা হয়ে আছে, যার নাম দিলেন নিউক্লিয়াস। আর বাকি পরমাণুটার বেশিরভাগটাই আসলে ফাঁকা। রাদারফোর্ডের মডেলটা দারুণ ছিল, পরমাণুকে বোঝার জন্য একটা বিরাট লাফ। কিন্তু এর মধ্যেই লুকিয়েছিল একটা মারাত্মক সমস্যা। ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিদ্যার নিয়ম মানলে এই মডেলটা ছিল একটা টাইম বম্বের মতো, যেটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারত। সমস্যাটা কি ছিল? আচ্ছা, ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলে চার্জযুক্ত কোনো কণা যদি অ্যাক্সেলারেট করে, তার গতির দিক বা মান বদলায়, তাহলে সে শক্তি বিকিরণ করবেই করবে। এখন নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনটা ঘুরছে, সে তো ক্রমাগত তার দিক পাল্টাচ্ছে, তার ত্বরণ বা অ্যাক্সেলারেশন হচ্ছে। তাহলে তো তার উচিত অনবরত শক্তি ছাড়তে থাকা, তাই? আর শক্তি হারাতে থাকলে কি হবে? খুব স্বাভাবিক, ইলেকট্রনটা আর নিজের কক্ষপথে থাকতে পারবে না। সে ধীরে ধীরে একটা স্পাইরাল বা সর্পিল পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসবে, আর শেষে ধরাম করে নিউক্লিয়াসের বুকে আছড়ে পড়বে। আর জানেন এই পুরো ঘটনাটা ঘটতে কত সময় লাগার কথা? মাত্র 10⁻⁻12 সেকেন্ড। চোখের পলক ফেলারও সুযোগ নেই, তার আগে পরমাণু শেষ। এই কথাটা তখনকার পরিস্থিতিটা একদম পরিষ্কার করে দিচ্ছে। অবস্থাটা ভাবুন, একদিকে রাদারফোর্ডের পরীক্ষা যা সত্যি ঘটনা দেখাচ্ছে, আর অন্যদিকে ফিজিক্সের সব প্রতিষ্ঠিত নিয়মকানুন যা বলছে এটা অসম্ভব। দুটো কিছুতেই মিলছিল না। পরমাণুকে এই নিশ্চিত পতন থেকে বাঁচাতে হলে এমন কিছু একটা ভাবতে হতো যা একেবারে অচিন্তনীয়। আর ঠিক তখনই এই বৈপ্লবিক সমাধান নিয়ে এগিয়ে এলেন ডেনিশ পদার্থবিদ নিলস বোর। ১৯১৩ সালে তিনি এমন এক প্রস্তাব দিলেন যা চিরায়ত পদার্থবিদ্যার নিয়মকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে পরমাণুকে বাঁচিয়ে দিল। তিনি প্রথমবার কোয়ান্টাম ধারণাকে পরমাণুর ভেতরে নিয়ে এলেন। বোরের সমাধানটা দাঁড়িয়ে আছে ৩টে স্বীকার্যের ওপর। বন্ধুরা, এই ৩টে স্বীকার্য কিন্তু পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো, ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তার জন্য কিছু বিশেষ ম্যাজিক কক্ষপথ আছে, যেখানে ঘুরলে সে কোনো শক্তি হারায় না। এগুলোর নাম হলো স্থির কক্ষপথ বা স্টেশনারি স্টেটস। দ্বিতীয়টা হলো, এই স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2π এর সরল গুণিতক। আর ৩ নম্বর স্বীকার্যটা হলো, ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ তখনই করে যখন সে একটা স্থির কক্ষপথ থেকে অন্যটায় লাফ দেয়। এই স্থির অবস্থার ধারণাটাই ছিল আসল গেম চেঞ্জার।
বোর আসলে বললেন এই বিশেষ কক্ষপথগুলোতে ক্লাসিক্যাল ফিজিক্সের নিয়মকানুন খাটবে না। ইলেকট্রন যখন এই অরবিটে থাকবে তখন সে কোনো শক্তি বিকিরণ করবে না, আর শক্তি না হারালে সে নিউক্লিয়াসে আছড়েও পড়বে না, মানে পরমাণু স্থিতিশীল থাকবে। এটা ছিল তখনকার সময়ের জন্য এক অবিশ্বাস্য রকমের সাহসী একটা পদক্ষেপ। বোরের ৩ নম্বর স্বীকার্যটা আমাদের হাইড্রোজেনের বর্ণালী বুঝতে সাহায্য করে। এই ছবিটার দিকে দেখুন, যখন একটা ইলেকট্রন ওপরের কোনো শক্তিস্তর থেকে নিচের শক্তিস্তরে লাফ দিয়ে নেমে আসে, তখন ওই দুটো স্তরের শক্তির যে পার্থক্য, ঠিক ততটা শক্তি একটা ফোটন কণা হিসেবে বেরিয়ে আসে। এই ফোটনটায় বর্ণালীতে একটা নির্দিষ্ট রঙের রেখা তৈরি করে। যেহেতু শক্তিস্তরগুলো নির্দিষ্ট, তাই যে আলোটা বেরোচ্ছে তার রঙও নির্দিষ্ট। এই কারণে আমরা লাইন স্পেকট্রা দেখতে পাই। যে কোনো থিওরি কতটা সফল তা বোঝা যায় পরীক্ষার ফলাফলের সাথে মিলিয়ে দেখলে। আর বোরের মডেল এই পরীক্ষায় সসম্মানে পাশ করেছিল। এটা শুধু পরমাণুর স্থায়িত্বই ব্যাখ্যা করল না, বরং হাইড্রোজেনের বর্ণালীকে অবিশ্বাস্য নির্ভুলতার সাথে প্রেডিক্ট করতে পারল। বোরের স্বীকার্যগুলো ব্যবহার করে যে কোনো কক্ষপথে, মানে এনতম কক্ষপথে, ইলেকট্রনের শক্তির জন্য এই সূত্রটা পাওয়া যায়। এখানে এন হল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা একটা পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3 ইত্যাদি। এই সূত্রটাই বলে দিচ্ছে যে ইলেকট্রনের শক্তি যা খুশি হতে পারে না, তার মানগুলো নির্দিষ্ট ধাপে ধাপে হয়। এই টেবিলটা দেখুন, হাইড্রোজেনের জন্য Z=1 বসিয়ে আমরা n এর বিভিন্ন মানের জন্য নির্দিষ্ট শক্তি স্তরগুলো পেয়ে যাই। যেমন গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরে n=1 এর শক্তি হল -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষপথে -3.4 eV। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এই মানগুলো পরীক্ষার মাধ্যমে পাওয়া মানগুলোর সাথে হুবহু মিলে যায়। তবে বোর মডেলের সবচেয়ে বড় সাফল্য ছিল রিডবার্গ সূত্রকে ব্যাখ্যা করা। রিডবার্গ সূত্রটা অনেক দিন ধরেই বিজ্ঞানীরা জানতেন, কিন্তু কেন ওটা ওরকম হয় তার কোনো ব্যাখ্যা ছিল না। বোরের তত্ত্ব থেকে রিডবার্গ ধ্রুবকের মান গণনা করা গেল, আর সেই মানটা পরীক্ষার ফলের সাথে নিখুঁতভাবে মিলে গেল। এটা ছিল কোয়ান্টাম ধারণার এক বিরাট জয়। বোরের মডেল পরমাণু গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল, সত্যি। কিন্তু বিজ্ঞানের গল্প তো এখানে থেমে থাকে না। একটা সফল তত্ত্ব আসলে আরও নতুন প্রশ্নের জন্ম দেয়, আর আরও উন্নত তত্ত্বের পথ তৈরি করে দেয়। বোরের মডেল ছিল আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের দিকে এক অত্যন্ত জরুরি কিন্তু অসম্পূর্ণ একটা ধাপ। অনেক সাফল্য সত্ত্বেও বোর মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। এটা শুধু হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রন আছে এমন পরমাণুর জন্যই খাটত। দুটো ইলেকট্রনওয়ালা হিলিয়ামের বর্ণালীও এটা ব্যাখ্যা করতে পারত না। চৌম্বক ক্ষেত্রে রাখলে যে বর্ণালী রেখাগুলো ভাগ হয়ে যায়, মানে জিমান এফেক্ট বা বর্ণালী রেখার ফাইন স্ট্রাকচার, এসব নিয়েও বোরের মডেল কিছুই বলতে পারেনি। এই দুটো ছবির দিকে একবার তাকান। বাঁদিকে বোরের মডেলের সেই সরল স্পষ্ট কক্ষপথ, আর ডান দিকে আধুনিক কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ইলেকট্রনের অরবাইটাল, মানে একটা সম্ভাবনার মেঘ। পরের দিকে শ্রোডিঞ্জার, হাইজেনবার্গের মতো বিজ্ঞানীরা দেখালেন যে ইলেকট্রন আসলে কোনো নির্দিষ্ট রাস্তায় ঘোরে না, বরং নিউক্লিয়াসের চারপাশে একটা অঞ্চলে তাকে পাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে এই মেঘের মতো করে দেখানো হয়। পরমাণুর ছবিটা আরও একবার আমূল পাল্টে গেল। বোরের মডেল হয়তো সম্পূর্ণ ছিল না, কিন্তু এটি প্রথম সফলভাবে কোয়ান্টাম দুনিয়ার দরজা খুলে দিয়েছিল আর পরমাণুর স্থিতিশীলতার রহস্য ভেদ করেছিল। এটা ছিল সেই মইয়ের প্রথম ধাপ, যেটা ছাড়া কোয়ান্টাম মেকানিক্সের বিশাল জগতে পৌঁছানো হয়তো সম্ভবই হতো না। আর তার পরের ধাপগুলো, সেগুলো আমাদের ফিজিক্সের এক আরও অদ্ভুত, আরও রোমাঞ্চকর জগতে নিয়ে গেছে, যার গল্প আমরা ভবিষ্যতেও করব।